আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আজকে আমাদের লাইভ ক্লাসটি যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি দিগুলবাগ অনলাইন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। তো আজকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যাদের ক্লাসটি নিয়ে এসেছি তারা হচ্ছে দশম শ্রেণীর ছাত্রছাত্রী, বিজ্ঞান বিভাগের জীববিজ্ঞান যে বিষয়টি আছে সেটি নিয়ে তোমাদের সাথে আছি আমি আব্দুল মজিদ, সহকারী শিক্ষক, দিগুলবাগ উচ্চ বিদ্যালয় ও কলেজ, নবীগঞ্জ, হবিগঞ্জ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা গত ক্লাসটি নিশ্চয়ই দেখেছ। আমরা গত ক্লাসে এই জীববিজ্ঞানের দশম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম এবং গত ক্লাসে আলোচনার মূল টপিক ছিল উদ্ভিদের ফাইটো হরমোন নিয়ে আলোচনা, তাই না? আর সমন্বয় অধ্যায়ে এখানে ফাইটো হরমোনগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম, তাই না বন্ধুরা? হ্যাঁ, আজকে আমরা সেই উদ্ভিদের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো উদ্ভিদের বৃদ্ধি নিয়ে, উদ্ভিদ কিভাবে বৃদ্ধি পায়, হ্যাঁ, উদ্ভিদের ছোট থেকে বড় হওয়ার যে একটা প্রক্রিয়া এবং এই সময় কারা প্রভাবিত করে, কোন কোন বিষয়গুলো উদ্ভিদকে বৃদ্ধির ক্ষেত্রে প্রভাবিত করে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। এবং আলোচনা করব যে উদ্ভিদ কিভাবে চলে। আমরা কি জানি যে উদ্ভিদ এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতে পারে? আমরা জানি সাধারণত উদ্ভিদ চলাচল করতে পারে না, তাই না? তো আমরা সেই চলন সম্পর্কেও জানবো, কোন উদ্ভিদ চলাচল করতে পারে, কোন উদ্ভিদ চলাচল করতে পারে না, বা কীভাবে চলাচল করে, সেগুলো নিয়ে আজকাল আলোচনা করব। তো ততক্ষণ নিশ্চয়ই বন্ধুরা আমার সাথেই থাকবে। তো চলো আমরা প্রথমে আলোচনা যাই। প্রথমে দেখতে পাচ্ছ এখানে একটা উদ্ভিদ আছে, তাই না? এই টপে একটি উদ্ভিদ আছে, উদ্ভিদের মূল আছে, বৃদ্ধি পাচ্ছে। আবার এখানে একটা সূর্য মনে করে দিক দিয়ে আলো তীর্যকভাবে প্রভাবিত করছে, ফলে উদ্ভিদটি কী করছে, সূর্যের দিকে বেঁকে যাচ্ছে, তাই না? তো এটা দ্বারা আমরা বুঝতে পারছি যে উদ্ভিদের যে বৃদ্ধির যে একটা প্রভাব, এখানে তাপেরও একটা প্রভাব আছে, তাই না? তো দেখো আমরা এখানে যে প্রভাবগুলো পড়ে সেগুলো আমরা এখানে লিখে নিয়েছি। প্রথমে দেখো আলো প্রভাব ফেলে অভিকর্ষ উপলব্ধি হয়, তারপর দিনের দৈর্ঘ্য প্রভাব ফেলে তাপ ও শৈত্য প্রবাহ হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে দেখো আলো। উদ্ভিদের দেহে বিভিন্ন কোষে আলোর প্রভাব ফেলে এবং এখানে বিভিন্ন সংশ্লেষণ পদ্ধতির মাধ্যমে উদ্ভিদ কোষে উৎপন্ন যে উপাদানগুলো আছে সেগুলো দিয়ে উদ্ভিদের বিভিন্ন অঙ্গ সৃষ্টি হয়। তো আমরা জানি যে উদ্ভিদ বৃদ্ধির ক্ষেত্রে অক্সিজেনের প্রভাব লক্ষণীয়, তাই না বন্ধুরা? অক্সিজেন একটি হরমোন, তাই তো? দেখো যে এখানে আমরা যে উদ্ভিদটি দেখেছি তার একদিকে মনে করো আলো আছে, যেদিকে আলো থাকে সেদিকে অক্সিজেন নিষ্ক্রিয় হয়ে যায়। অর্থাৎ অক্সিজেনের যদি আলোর প্রভাব পড়ে তবে অক্সিজেনটা কী হয়, নিষ্ক্রিয় হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়। কিন্তু তার বিপরীত দিকে যেদিকে আলো লাগে না সেদিকে অক্সিজেন সক্রিয় থাকে, কাজ করে, বিদেশের দিকে বৃদ্ধিটা বেশি হয়। ফলে দেখো যেদিকে বৃদ্ধি বেশি হয় আর এদিকে বৃদ্ধিটা কম হয়, ফলে কি হয়, উদ্ভিদ কোন দিকে বেঁকে যায়, আলোর দিকে বেঁকে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে অক্সিজেনের অভাবে আমরা একদিকে যেদিকে আলো পড়ে সেদিকে অক্সিজেন নিষ্ক্রিয় থাকায় সেদিকে বৃদ্ধি না হওয়ায় অন্যদিকে অন্ধকার থাকায় সেখানে অক্সিজেন বৃদ্ধি বেশি হওয়ায় উদ্ভিদ আলোর দিকে বেঁকে যায়। ঠিক আছে বন্ধুরা? হ্যাঁ, এরপর দেখো অভিকর্ষ উপলব্ধি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আরও একটি বিষয় লক্ষণীয়, মূল যেদিকে আলো আছে সেদিকে কিন্তু বৃদ্ধি পায় না, যেদিকে অন্ধকার সেদিকে দ্রুত বৃদ্ধি পায়। আবার উদ্ভিদের যে কাণ্ড, শাখা প্রশাখা এবং মুকুল সেটা কোন দিকে বেঁকে যায়, আলোর দিকে বেঁকে যায়, তাই না? হ্যাঁ, এরপর আমরা যে বিষয় নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, অর্থাৎ অভিকর্ষ উপলব্ধি। হ্যাঁ, একটি উদ্ভিদের মধ্যে কি অভিকর্ষ উপলব্ধি হয়? অভিকর্ষ কি আমরা সবাই জানি, তাই না? অর্থাৎ প্রত্যেক বস্তুকে কেন্দ্রের দিকে টেনে নেওয়া কি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, তাই না? তো এখানে দেখো উদ্ভিদের যে মধ্যে যে কোষগুলো আছে সেগুলো কিন্তু অভিকর্ষ ত্বরণের প্রভাব পড়ে। ফলে কি হয়, উদ্ভিদের কোষের মধ্যে যে উপাদানগুলো আছে সেগুলো নিচ দিকে, উদ্ভিদের কোষের মধ্যে যে উপাদানগুলো আছে সেগুলো কোন দিকে দাবিত হয়, নিচের দিকে দাবিত হয়। ফলে কি হয়, উদ্ভিদের নিচে যে কোষ প্রাচীর আছে কোষ প্রাচীরগুলোর মধ্যে বেশি চাপ প্রভাবিত হয়। ফলে উদ্ভিদটা কি নিম্নমুখী, অর্থাৎ নিচের দিকে দাবিত হয়। তো ঠিক সেম এরকমভাবে অভিকর্ষ উপলব্ধি হয়। আর এটা কি বলে, অভিকর্ষ উপলব্ধি, উদ্ভিদের অভিকর্ষ উপলব্ধি।
এরপর দেখো দিনের দৈর্ঘ্য। দিনের দৈর্ঘ্যের উপরও উদ্ভিদের প্রভাব বিস্তার করে। যেমন উদ্ভিদের ফুল উৎপাদনে প্রস্ফুটনে অর্থাৎ ফুল ফুটার ক্ষেত্রে দিনের দৈর্ঘ্যটা প্রভাব বেশি বিস্তার করে। যেমন দিন আমরা জানি যে সবসময় সমানভাবে আলো দেয় না, বা দিনের দৈর্ঘ্য সমান হয় না। কখনো দিনের দৈর্ঘ্য বেশি লম্বা হয়, মানে দিন অনেক লম্বা, রাত অনেক ছোটো, আমরা বলি না। হ্যাঁ, তো দিনের দৈর্ঘ্যের উপরও আমাদের উদ্ভিদের বৃদ্ধির ক্ষেত্রে প্রভাব ফেলে এবং প্রস্ফুটনেও প্রভাব ফেলে। এই ক্ষেত্রে আমাদের যে একটা আলো এবং অন্ধকারের ছন্দ, সেটাকে বলে বায়োলজিক্যাল ক্লক। অর্থাৎ উদ্ভিদের আলো অন্ধকারের ছন্দকে বলে বায়োলজিক্যাল ক্লক। অন্ধকারের ক্ষেত্রেও উদ্ভিদের একটি প্রভাব ফেলে এবং আলোর ক্ষেত্রেও একটি প্রভাব ফেলে, এই জন্যেই এটাকে বলে বায়োলজিক্যাল ক্লক। তো আমরা উদ্ভিদের পুষ্প প্রস্ফুটনে যে প্রভাবগুলো ফেলে সেটাকে ভিত্তি করে আমরা 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ছোট দিনের উদ্ভিদ, আরেকটা হচ্ছে বড় দিনের উদ্ভিদ, আরেকটা হচ্ছে আমাদের নিরপেক্ষ। হ্যাঁ, ছোট দিনের উদ্ভিদ, বড় দিনের উদ্ভিদ, আরেকটা হচ্ছে নিরপেক্ষ এখানে নিরপেক্ষ দিনের উদ্ভিদ। হ্যাঁ, অর্থাৎ দিনের দৈর্ঘ্য কম বেশি হলেও সমস্যা হয় না। তোমরা দেখতে পাচ্ছ যে উদ্ভিদের পুষ্প প্রস্ফুটনে প্রভাব ফেলে, এই জন্য আমরা এটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা ছোট দিনের উদ্ভিদ। ছোট দিনের উদ্ভিদ বলতে আমরা বোঝাচ্ছি যে দিনে গড়ে 8 থেকে 12 ঘন্টা যে তাপ থাকে তাকে বলি আমরা ছোট দিনের উদ্ভিদ। সেক্ষেত্রে উদাহরণস্বরূপ ছোট দিনের উদ্ভিদের মধ্যে আছে আমাদের চন্দ্রমল্লিকা, ডালিয়া। এগুলো যদি দিনের দৈর্ঘ্য কম থাকে তবে তারা বেশি পরিমাণে ফুল উৎপাদন করে। তো আমি এখানে যে উপাদানগুলো সেগুলো লিখে নিচ্ছি। চন্দ্রমল্লিকা, আরটা হচ্ছে ডালিয়া। হ্যাঁ বন্ধুরা, তোমরা মনে রাখবে কি লিখতেছি। হ্যাঁ, চন্দ্রমল্লিকা, আরটা কি ডালিয়া। এই দুটি উদ্ভিদ ছোট দিনের উদ্ভিদ। অর্থাৎ ওই দিনে গড় তাপমাত্রা থাকে বা গড় যেটা দিনের দৈর্ঘ্য ওটা হচ্ছে 8 থেকে 12 ঘন্টা আলো থাকে দিনে। এবং বড় দিনের উদ্ভিদের মধ্যে আছে ঝিঙ্গা। হ্যাঁ, সেক্ষেত্রে বন্ধুরা তোমরা ঝিঙ্গা সবাই চিনো, তাই না? হ্যাঁ, ঝিঙ্গা। তারপর রয়েছে লেটুস। হ্যাঁ, আমরা অনেকে খাই এগুলো। ঝিঙ্গা, লেটুস এগুলো হচ্ছে বড় দিনের উদ্ভিদ। অর্থাৎ দিনের গড় আলো পরিমাণ যদি 12 থেকে 16 ঘন্টা থাকে তবে সেই দিনটাকে আমরা বড় দিন বলি। আর ওই দিনের উদ্ভিদগুলোর মধ্যে ঝিঙ্গা, লেটুস আছে, তাই না? ওই দিনে যদি দিনের দৈর্ঘ্যটা বেশি বড় হয় তবে ঝিঙ্গা এবং লেটুসের উৎপাদন বৃদ্ধি পায়, আর ফুল বেশি দিতে পারে। এরপর দেখো নিরপেক্ষ দিনের উদ্ভিদ। হ্যাঁ, তো সেক্ষেত্রে বন্ধুরা নিরপেক্ষ মনে আমরা বুঝতে পারি যে ছোট দিনেও প্রবলেম হয় না, বড় দিনেও কোনো প্রভাব ফেলে না, সেইটাকেই বলে আমরা নিরপেক্ষ দিন। তো নিরপেক্ষ দিন উদ্ভিদের মধ্যে আছে শশা। আমরা বেশি পরিমাণে খাই শশা, তাই না? এরপরে শশা আছে, আরও কিছু অনেক উদ্ভিদ আছে, তাই না, শশার মতো। নিরপেক্ষ দিন উদ্ভিদের মধ্যে আছে শশা। তো শশা উৎপাদনে এই দিনের দৈর্ঘ্য কোনো প্রভাব বিস্তার করে না। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেগুলো হচ্ছে তাপ ও শৈত্যপ্রবাহ। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তাপের প্রভাবও কিন্তু অনেকটাই লক্ষণীয়। তোমরা দেখবে যে এখন যদি শীতকাল আসতেছে, তো শীতকালে আমরা গম চাষ করি অনেকে, তাই না? গমের কিন্তু ফুল উৎপাদনের ক্ষেত্রে তাপমাত্রা যত কম হবে, অর্থাৎ 2 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলেই স্বাভাবিকভাবে গমের যে ফুল আসা সেটা হয়ে থাকে। কিন্তু যদি 2 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে না থাকে, আরও কমে যায় অথবা বেশি বেড়ে যায়, হ্যাঁ, অর্থাৎ গরম থাকে, গরমকালে যদি আমরা গম চাষ করি তবে ফুল আসতে অনেক দেরি করবে, অর্থাৎ ফসল হবে না, বেশি ভালো হবে না।
কিন্তু শীতকালে যেহেতু আমরা খুব সহজেই 2 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাই, সেই ক্ষেত্রে আমরা গম চাষ করা হয় শীতে, তাই না? তখনই কিন্তু ফুলটা প্রস্ফুটিত হতে পারে, তখন ফলন বেশি দেয়। সেই ক্ষেত্রে আমরা দেখো তাপের প্রভাবটাও লক্ষণীয়। অনেক উদ্ভিদ আছে যে গরমকালে চাষ করলে বেশি ফলন দেয়, কিন্তু শীতকালে দেয় না, তাই না? যেমন চিন্তা করে দেখো, আমরা টমেটো খাই, তাই না? টমেটো কিন্তু শীতকালীন একটা ফসল। আমরা যদি গরমকালে চাষ করি তবে তার ফলন বেশি পাওয়া যায় না, তাই না বন্ধুরা? হ্যাঁ, তো ঠিক তেমনি তাপ ও শৈত্যপ্রবাহ লক্ষণীয়, অর্থাৎ গমের ক্ষেত্রেও এটা লক্ষণীয়। তো আমরা লিখতে পারি যে যে তাপমাত্রা, যে শৈত্যপ্রবাহ, শৈত্য মানে ঠান্ডা আবহাওয়া, শৈত্য মানে কি? ঠান্ডা আবহাওয়া। শৈত্যপ্রবাহ শৈত্যপ্রবাহের মাধ্যমেও দেখো আমরা এখানে লিখেছি শৈত্যপ্রবাহের মাধ্যমে, দুবার লিখে ফেলছি। হ্যাঁ, আমি আবার সুন্দর করে লিখছি, শৈত্যপ্রবাহের মাধ্যমে আশা ত্বরান্বিত করা যায়, তাই না? ঠান্ডা আবহাওয়া প্রদানের মাধ্যমে ফুল আশাকে ত্বরান্বিত করাকে একটা নাম বলে, এটাই বলে বার্নালাইজেশন। হ্যাঁ, এটা মনে রাখবে, পরীক্ষায় বেশিরভাগই আসে বার্নালাইজেশন। হ্যাঁ, তো শিক্ষার্থী বন্ধুরা, বার্নালাইজেশন কি সেটা আমরা জানলাম, যে শৈত্যপ্রবাহের মাধ্যমে ফুল আশা ত্বরান্বিত করাকে বার্নালাইজেশন বলে। তো দেখো, সেখানে একটা উদ্ভিদের বৃদ্ধিতে বার্নালাইজেশনের প্রভাব ফেলছে। আর আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেটি দেখো, এখানে আমরা যেগুলো নিয়েছি সেগুলোই আলো প্রভাব বিস্তার করছে, তাই না? আলোর দিকে বেঁকে গেছে, অভিকর্ষ ত্বরণ উপলব্ধি করছে, আর তার উদ্ভিদের যে কোষের মধ্যে যে উপাদানগুলো আছে সেগুলো কি নিজ দিকে দাবিত হয়, নিচের দিকে স্থানান্তরিত হয়, আর এটাকে বলে অভিকর্ষ উপলব্ধি। এরপর দেখো, দিনের দৈর্ঘ্য প্রভাব বিস্তার করছে, তাই না? ছোটো দিনে কিছু উদ্ভিদ হয় বেশি পরিমাণে, বড় দিনে কিছু উদ্ভিদ হয় বেশি পরিমাণে, আবার নিরপেক্ষ দিনের উদ্ভিদ আছে, বলছিলাম শশা, তারপরে আছে পেঁপে, এটা বড় ছোটো দিনে সব দিনই হয়, তাই না? এরপর দেখো, তাপ ও শৈত্যপ্রবাহ, তাপ ও প্রভাব ফেলছে, তাই না? সেক্ষেত্রে দেখো, শৈত্যপ্রবাহের মাধ্যমে কিন্তু আমরা কিছু কিছু উদ্ভিদের ফুল ত্বরান্বিত করতে পারি আর তাড়াতাড়ি করে নিয়ে আসতে পারি। আর এই পদ্ধতিটিকে নাম কি বলা হয়? বার্নালাইজেশন। আর একটা হচ্ছে যে তাপের ক্ষেত্রে আলো, উদ্ভিদের আলোর যেদিকে আছে সেদিকে উদ্ভিদের মূল কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পায় না, কিন্তু যেদিকে বেশি বৃদ্ধি পায় সেটাকে বলে নেগেটিভ ফটোট্রপিজম। আবার যেদিকে আলোর দিকে যদি প্রভাবিত হয় সেটাকে বলে পজিটিভ ফটোট্রপিজম। অর্থাৎ আলো অন্ধকারের ছন্দকে বলে ফটোট্রপিজম। অর্থাৎ আমরা বায়োলজি ক্লকও চিনলাম, জানলাম। তারপরে এখানে আমরা দেখো অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। এরপর আমরা যাব চলনে। হ্যাঁ, আমরা চলন নিয়ে আলোচনা করে নিই। তো শিক্ষার্থী বন্ধুরা, তখন আমরা বৃদ্ধি নিয়ে আলোচনা করেছিলাম, এখন উদ্ভিদের চলন নিয়ে আলোচনা করব। আচ্ছা, তোমাদের কাছে একটি প্রশ্ন, তোমরা কি জানো যে আমাদের শরীরে যদি চিমটি কাটা হয় আমরা ব্যথা পাই, তাই না? হ্যাঁ, আমাদের শরীরে চিমটি কাটলে আমরা ব্যথা পাই, অর্থাৎ আমাদের অনুভূতি আছে। এখন তোমাদের কাছে প্রশ্ন, উদ্ভিদের কি অনুভূতি আছে? তাদেরকে চিমটি দিলে তারা কি ব্যথা পায়? হ্যাঁ, অনেকেই বলবে না স্যার, তাই না, তাদের কোনো অনুভূতি নেই। কিন্তু সত্যি তাদের অনুভূতি আছে। এখন স্যার এটা কিভাবে আছে? তো আমি একটা সিম্পল উদাহরণ দিই। তোমরা দেখে থাকবে যে লজ্জাবতী একটি গাছ আছে, তাই না? লজ্জাবতী গাছ কি চিনো? যে পাতার মধ্যে স্পর্শ করে খুব সহজেই পাতাটা বন্ধ হয়ে যায়, তাই না? পাতাগুলো মুজে অর্থাৎ বন্ধ হয়ে নিচে পড়ে যায়। আর এই পাতাটা যদি এরকমভাবে থাকে, মনে করো এরকম পাতাগুলো থাকে,
আবার এখানে যদি আমরা টাচ করি পাতাটার মধ্যে, তো পাতাটা কি হয় যে এইভাবে থাকলে পাতা ডেলি পড়ে যায় আর এগুলো সব মুছে যায়। আগে যেভাবে ছিল সেভাবে না থেকে সে কী করেছে, এভাবে ডাল হয়ে সবগুলো পাতা একসাথে বন্ধ হয়ে গেছে। আর আমরা বুঝতে পারি তখন তাদের কী আছে, অনুভূতি আছে। একটা উদ্ভিদের কিন্তু অনুভূতি থাকে। তো আমরা এই উদ্ভিদের অনুভূতি নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, উদ্ভিদের অনুভূতি প্রভাব বিস্তার করে, সেদিকে আমরা লক্ষ্য করে উদ্ভিদের চলনকে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে সামগ্রিক চলন, আরটা হচ্ছে আমাদের সামগ্রিক চলনের পরে আমরা আলোচনা করব বক্র চলন। আমরা হয়েছে না এটা, আমরা বক্র চলন। তো সামগ্রিক চলন প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো যেটা হচ্ছে সামগ্রিক চলন। উদ্ভিদ তার প্রয়োজনে উদ্ভিদের সমগ্র অংশ এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়া কে বলে, সামগ্রিক চলন। সেক্ষেত্রে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে তোমরা ছত্রাক দেখে থাকবে, শৈবাল দেখে থাকবে, যাতে বল বক্স আছে, ডায়রম আছে, তারা কি করে যে তাদের খাদ্যের জন্য এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদের ক্ষেত্রে এরকম চলন দেখা দেয়। এরপরে দেখো আছে বক্রচলন। হ্যাঁ, বক্রচলন কিন্তু আমরা পড়েছি যে আলুর দিকে উদ্ভিদের বেঁকে যাওয়া, এটাও কিন্তু একটা বক্রচলন। হ্যাঁ, আবার একটি উদ্ভিদকে পেঁচিয়ে পেঁচিয়ে গাছ যে উপরে ওঠে আকৃষ্ট করে, এটাও কিন্তু একটা বক্রচলনের উদাহরণ। অর্থাৎ বক্রচলনই আমরা বেশি দেখতে পাই, তাই না বন্ধুরা? অর্থাৎ যে উদ্ভিদটি এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না, অর্থাৎ নির্দিষ্ট এক জায়গায় থেকেই সে এক স্থান থেকে অন্য স্থানে যায়, সেটাকে বলে বক্রচলন। তো আমরা বক্রচলনের ক্ষেত্রে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে উদ্ভিদে দেখো এই যে আলুর দিকে বেঁকে যাওয়া, তাই না? এটা হচ্ছে একটি বক্রচলন। তো সেক্ষেত্রে বন্ধুরা তোমরা মোটামুটি বুঝতে পেরেছো যে উদ্ভিদের চলন কীরকম, উদ্ভিদের বৃদ্ধিটা কীরকম হয়। তোমরা বাড়িতে আরও বেশি অনুশীলন করবে, তবে দেখবে এটা বিষয়ে অনেকটাই ইজি হবে, অনেক ভালো লাগবে, যে বুঝতে পারবে যে উদ্ভিদের চলনটা এবং বৃদ্ধিটা কতটাই সুন্দরভাবে হয় এবং কী কী প্রভাব বিস্তার করে। তো তোমাদের বাড়ির কাজ হিসেবে আমি বলবো যে একটি উদ্ভিদের বিকাশে এবং বৃদ্ধিতে আমি তোমাদের লিখে দিচ্ছি, তোমরা প্রয়োজনে খাতায় লিখে নিতে পারো, যে তোমরা যে বিষয়টি নিয়ে চিন্তা করবে বাড়িতে লিখবে বা শিখবে, যে একটি উদ্ভিদ তার বৃদ্ধি ও বিকাশে কোন কোন উপাদান বেশি প্রভাব বিস্তার করে। আলোচনা করো। তো সেক্ষেত্রে বন্ধুরা একটি উদ্ভিদ তার বৃদ্ধি ও বিকাশে কোন কোন উপাদান বেশি প্রভাব বিস্তার করে তা আলোচনা করে খাতায় লিখবে অথবা নিজে আরও বেশি অনুশীলন করবে। তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা আর বেশি আজকে ক্লাস নিব না, অন্য আরেকদিন আবার এই উদ্ভিদের নিয়ে আলোচনা করব, অথবা এই অধ্যায়ের অন্য কোনো পাঠ নিয়ে আলোচনা করবো। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।